হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ভিউ বাংলিশ। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি রাইট ফর্ম ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপর অতীব গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে কথা বলবো, নিয়মের উপর কথা বলবো। কাজেই যেসব ভাই বোনেরা শিক্ষার প্রতি অনুরাগী, শিক্ষার্থী ভাই বোনেরা রয়েছেন, জব সিকার্স রয়েছেন, তাদের জন্য আজকের ভিডিও অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে। হ্যাঁ, তার আগে বন্ধুরা 3টি স্লাইড দেখে নিন মনোযোগ সহকারে। নাম্বার 1 স্লাইড, খেয়াল করুন শব্দগুলো কী কী শব্দ রয়েছে, দেখুন একবার, স্ক্রিনশট দিয়ে নিন। নাম্বার 2 এই স্লাইডটি লক্ষ্য করুন বন্ধুরা, এই স্লাইডের মধ্যে কী কী শব্দ রয়েছে শব্দগুলো গুরুত্ব সহকারে একটু দেখে নিন, স্ক্রিনশট দিয়ে নিন, একটু পরেই কাজ লাগতেছে। নাম্বার 3 এই স্লাইডটিতে বা দেখুন, এই শব্দগুলো একটু দেখে নিন বন্ধুরা, স্ক্রিনশট করে নিন, একটু পরেই শব্দগুলো নিয়ে আলোচনায় প্রবেশ করতেছি। আর এই শব্দগুলো দিয়ে কিভাবে রাইট ফর্ম ভার্ব ও সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নিয়ম তৈরি হচ্ছে একটু পরেই দেখতে পারবেন। আর একেবারে সম্পূর্ণ ব্যতিক্রম রকমের একটা ভিডিও এবং নিয়ম চলে এসেছে বন্ধুরা আজকের এই ভিডিওতে। কাজে মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। লেটস গো। প্রিয় বন্ধুরা, 1 নাম্বার স্লাইডে যে শব্দগুলো দেখলেন তার আলোকে এবার উদাহরণগুলো খেয়াল করুন বন্ধুরা। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট তথা রাইট ফর্ম ভার্বের প্যাস কৌশলটা মাথায় ঢোকাতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, দেখুন প্রথম স্লাইডে যে শব্দগুলো দেখেছিলাম তার মধ্যে রয়েছিল ইজ, আইদার, নাইদার, ওয়ান, নান, এই টাইপের শব্দগুলো ছিল, ঠিক না? তো এই শব্দগুলো যদি সাবজেক্টের শুরুতেই পেয়ে যান, সাবজেক্টের শুরুতে যদি এই শব্দগুলো পেয়ে যান, দেখুন বন্ধুরা, তাহলে অবশ্যই সাবজেক্ট সিঙ্গুলার হবে, অর্থাৎ এর পরে যে নাউনটা থাকবে সেই নাউনগুলো অধিকাংশ ক্ষেত্রে সিঙ্গুলার হবে এবং ভার্ব সিঙ্গুলার হবে। ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। তবে এখানে একটা ব্যতিক্রম নিয়ে এসেছি, একটু পরে আরও ব্যতিক্রম স্লাইড পাবো। ওয়ান অফ দ্য মেজর প্রবলেম, এখানে কিন্তু অনেকগুলো নাউন যুক্ত হয়েছে, অর্থাৎ বহুবচন নাউন যুক্ত হয়েছে। তাহলে অফ দিয়ে কিন্তু বহুবচন নাউন যুক্ত হতে পারে, তবুও ভার্ব সিঙ্গুলার হবে। তাহলে বন্ধুরা আসুন রাইট ফর্ম ভার্বের এখানে প্যাসগুলো একটু আলোচনা করি। দেখুন, ইজ ম্যান মানে প্রত্যেক মানুষ, ইজ আ মর্টাল বিং, ইজ হবে, কেন ইজ হবে? এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে গেল। অর্থাৎ যে শব্দগুলো এই স্লাইডে দেখানো হয়েছে এগুলো যদি কোনো নাউনের সামনে থাকে সেটাকে অলওয়েজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মনে করবেন। এবং দেখুন আমি ইজ করে দিলাম রাইট ফর্ম ভার্ব। বি ভার্ব মানে কি? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। যদি পাস্টে হয় তাহলে বন্ধুরা এখানে ওয়াজ হতে পারে। যদি পাস্ট সেন্স আসে কোনো প্যাসেজের মধ্যে রাইট ফর্ম ভার্ব করতে, পাস্টের গল্প আলোচনা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে ইজ বা ওয়াজ হবে, কারণ থার্ড পারসন সিঙ্গুলারের সাথে ইজ বা ওয়াজ হয়ে থাকে। এরপর দেখুন ওয়ান অফ দ্য মেজর প্রবলেমস ইজ, তাহলে এখানেও কি হবে? এখানেও হবে বন্ধুরা, জায়গা নাই, তাই আমি এটা মিশাই দিলাম, দিয়ে আমি এখানে লিখতেছি ইজ। ইজ কেন লিখলাম? ইজ লিখলাম এই কারণে যে এখানেও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনটা? ওয়ান, ইজ, এই শব্দগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। মেনি আই স্টুডেন্ট, এখানে ভুল হয়েছে, স্টুডেন্ট সিঙ্গুলার থাকতে পারে, এমনকি প্লুরালও যদি থাকে, স্টুডেন্টসও যদি থাকে, তারপরও মূল ভার্ব এখানে বন্ধুরা এস দিয়ে ওয়াশ হবে। কেন? মেনি এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে ধরতে হবে। এখন ভাবছেন মেনি তো অনেকগুলো বোঝায়, কিন্তু গ্রামারের ভাষায় মেনি এ যদি হয়, এর মিনিমামটা মেনি এ, শুধু মেনি না, মেনি আ বা মেনি আ। এরপর দেখুন এভরি ওয়ান, এভরি আসে মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ডু কি হয়ে যাবে বন্ধুরা? ডু হয়ে যাবে ডাজ। ডু কি হয়ে যাবে? ডাজ। তাহলে দেখুন ডুকে ডাজ করে দিলাম, কেন? এস বাই ইয়েস হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সাবজেক্ট হলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কি হয়ে যায়? মূল ভার্বের সাথে এস বা ইয়েস যোগ করতে হয়, ডাজ হয়ে গেল। এরপর দেখুন এভরিবডি লাইক টু রিড বুক, না সরি এভরিবডি না, এভরি বয় লাইকস, তাহলে এখানে কি হবে বন্ধুরা? এস, কেন? এটা প্রেজেন্ট টেন্সে যদি করি এস, লাইকস হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে সাবজেক্ট। তাহলে 1 নম্বর স্লাইডের নিয়মটা আরেকবার আপনারা রেকর্ড থেকে মনোযোগ দিয়ে শুনে নিন। এইখানে নিয়মগুলো খেয়াল করুন বন্ধুরা, শব্দগুলো একটু পড়ে নেই। ইজ, এভরি, আইদার, নাইদার, ওয়ান, নান, নো প্লাস নাউন অথবা মেনি এ, মেনি অ্যান, এই শব্দগুলোর পরে যে সাবজেক্ট আসবে বাক্যে সেই সাবজেক্ট সিঙ্গুলার হয়, অর্থাৎ এই শব্দগুলোর পরে সাবজেক্ট সিঙ্গুলার হয় এবং এই শব্দগুলোর পরে যে সাবজেক্ট থাকবে এরপরে যে মূল ভার্ব থাকবে বা সাহায্যকারী ভার্ব থাকবে তারাও সিঙ্গুলার হয়। দ্যাট মিন্স এই শব্দগুলোর পরে সাবজেক্ট ও ভার্ব উভয়টি সিঙ্গুলার হয়। তাহলে বন্ধুরা রেকর্ড থেকে জানতে পারলেন নিয়মটা। এরপরে চলুন আমরা 2 নম্বর স্লাইড ও উদাহরণে চলে যাই। প্রিয় বন্ধুরা, এবার দ্বিতীয় স্লাইডটি খেয়াল করুন, এই শব্দগুলো দেখে নিন এবং এই স্লাইডের উদাহরণ এবার খেয়াল করুন বন্ধুরা। আমরা স্লাইডে শব্দগুলো কি দেখলাম? এই টাইপের, ইজ অফ, ওয়ান অফ, নান অফ, এনি অফ, ওয়ান অফ, নাইদার অফ, নান অফ, এই টাইপের শব্দগুলো যদি কোনো প্লুরাল নাউনকে যুক্ত করে, দেখুন প্লুরাল নাউনকে যুক্ত করতেছে অফ দিয়ে, অফ দিয়ে সবগুলো সেন্টেন্সে প্লুরাল নাউন যুক্ত হয়েছে, খেয়াল করেছেন বন্ধুরা? তাহলে ইজ অফ, ওয়ান অফ, নান অফ, এনি অফ, ওয়ান অফ, এই শব্দগুলো সিঙ্গুলার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমরা প্রথম নিয়মেই খেয়াল করলাম।
এবং বাক্যের প্রথমে এরাই হেডওয়ার্ড সাবজেক্টের, এই সাবজেক্টে একটা ফ্রেজ হয়েছে, নাউন ফ্রেজ, তো এরাই হলো হেডওয়ার্ড, অফ দিয়ে যুক্ত হয়েছে, হেডওয়ার্ডের সঙ্গে প্রিপোজিশন অফ দিয়ে প্লুরাল নাউন যুক্ত হয়েছে, এনি মেনি, এনি ওয়ান, নান, ইজ, এভরি, আইদার, এই শব্দগুলোর সঙ্গে যদি অফ দ্বারা প্লুরাল নাউন সাবজেক্টের যুক্ত হয়, মনে রাখবেন এই প্লুরাল নাউনের সাথে রাইট ফ্রম ভার্বের কোনো সম্পর্ক নেই। তাহলে কি হবে বন্ধুরা, একটু আসুন দেখি। ইজ অফ দ্য স্টুডেন্টস অ্যাফেয়ার অ্যাট দ্য টেস্ট, মানে ছাত্রছাত্রীদের মধ্যে প্রত্যেককেই পরীক্ষায় অবতীর্ণ হয়েছে, পরীক্ষা দেয়, এরকম। তাহলে যদি আমরা এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ধরি, নিশ্চয়ই এখানে অ্যাপিয়ারের সাথে কি যোগ হবে, তাহলে প্রেজেন্ট যদি হয় অ্যাপিয়ার্স, তাহলে রাইট ফর্ম ভার্ব হয়ে যাচ্ছে বন্ধুরা। তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হলো কি, যে এখানে সাবজেক্টটা মনে হচ্ছে প্লুরাল, তাই ভার্বে প্লুরাল হবে না, সিঙ্গুলার করতে হবে, মানে এস বাইস দেওয়া যাবে না, এরকম সেন্স কাজ করবে। কিন্তু মূলত হেডওয়ার্ড ইজ, ওয়ান, আইদার, নাইদার, এই শব্দগুলোই অফ দ্বারা মূলত হেডওয়ার্ডের সঙ্গে প্লুরাল নাউন যুক্ত হয়েছে মাত্র। এখানে খেয়াল করুন, ওয়ান অফ দ্য বয়েজ মনে হবে বিভার ওয়ার বা আর হবে, প্রেজেন্টে হলে আমরা আর দেব, পাস্টে হলে ওয়ার দেব, বাট ভুল, রং, এগুলোই কারেকশনও, এগুলো রাইট ফর্ম ভার্ব বন্ধুরা, কারেকশনে বাক্যগুলো এভাবে থাকে কিন্তু। তাহলে এখানে যদি আমরা ইজ দেই তাহলে সঠিক হবে, আর পাস্টে যদি হয়ে থাকে ওয়াজ হবে বন্ধুরা। কেন? এটা প্লুরাল নাউন যুক্ত হয়েছে পোস্ট মডিফায়ার হিসাবে, মানে এটা অফ দ্বারা এই হেডওয়ার্ডের সঙ্গে যুক্ত হয়েছে, আর এটা তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ঠিক আগের নিয়মে, কিন্তু অফ দ্বারা প্লুরাল নাউন যুক্ত হওয়ার কারণে মাথা বিগড়ে যাওয়ার অবস্থা। এরপর তৃতীয়টা দেখুন বন্ধুরা, নান অফ দ্য পেন্স, এখানে অনেকগুলো নাউন যুক্ত হয়েছে অফ দ্বারা, তাহলে নান এখানে হবে হেডওয়ার্ড, মানে মেইন শব্দ, মেইন শব্দ অনুযায়ী ভার্ব নির্ণয় হয়। তাহলে বন্ধুরা নান অফ দ্য পেন্স রাইটস, এস হবে এখানে, এখানে যদি আমরা এস দিয়ে যুক্ত করে তাহলে রাইট ফর্ম অফ ভার্ব হয়ে যাবে, ঠিক আছে, রাইট ফর্ম অফ ভার্ব হয়ে যাবে। রাইটস ওয়েল, মানে কলমগুলোর একটিও ভালো লেখে না। এনি অফ, দেখুন এনি অফ দ্য থ্রি পেন্স, কলম তিনটির মধ্যে একটি ডাজ ওয়েল, ডাজ কেন দিলাম, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এনি, আর থ্রি পেন্স এগুলো যুক্ত হয়েছে অফ দ্বারা বন্ধুরা, এটা হলো মডিফায়ার, এগুলো যুক্ত হয়েছে অতিরিক্ত অংশ হিসাবে প্রিপোজিশনের সাথে হেড ওয়ার্ডের সঙ্গে যুক্ত হয়েছে, তাই এগুলো অনুযায়ী ভার্ব নির্ণয় হবে না। মেইন শব্দ যেটা ফ্রেজের হবে সেই মেইন শব্দ অনুযায়ী ভার্ব নির্ণয় হবে, অর্থাৎ এনি, নান, ওয়ান, ইজ, আইদার, নাইদার, এগুলো দ্বারা ভার্ব নির্ণয় হবে, তাই ডাজ হয়ে গেল। অনুরূপভাবে বন্ধুরা, ওয়ান অফ মাই আঙ্কেলস, ওয়ান অফ মাই আঙ্কেলস, দেখুন আঙ্কেল অনেকগুলো শব্দ, মানে বহু বচন, এটা অনুযায়ী তো আর হওয়ার কথা, ওয়ার হওয়ার কথা, কিন্তু না হয়ে ইজ বা অজ হবে। কেন? এখানে মূল ওয়ার্ড হচ্ছে ওয়ান, মানে আমার আঙ্কেলদের মধ্যে একজন, দেখুন অর্থটাও খেয়াল করুন, আঙ্কেলদের মধ্যে একজন ইজ এ লয়ার, আমার আঙ্কেলদের মধ্যে একজন উকিল, বা অজ হলে পাস্ট, ঠিক আছে বন্ধুরা। তাহলে এই সংক্রান্ত নিয়মের স্লাইড আকারে নিয়মটা একটু দেখে নিন তো বন্ধুরা, দেখুন। প্রিয় বন্ধুরা, এই শব্দগুলো খেয়াল করুন, ইজ অফ, আইদার অফ, নান অফ, এনি অফ, এভরি অফ, নাইদার অফ, ওয়ান অফ, আ নাউন প্লাস অফ। এই অফগুলোর পরে যদি প্লুরাল নাউন থাকে, অর্থাৎ বহুবচন শব্দ নাউন থাকে, তারপরও ভার্ব সিঙ্গুলার হয়। এখানে নিয়মটি হচ্ছে এরকম। এটা তৃতীয় স্লাইডটি লক্ষ্য করুন, তৃতীয় স্লাইডের এই শব্দগুলো সিরিয়াসলি আপনার প্রথমেই দেখেছেন, এই শব্দগুলো দিয়ে দুটি সাবজেক্ট যুক্ত হলে কিভাবে সাবজেক্ট ভার্ব নির্ণয় হয়। লেটস গো টু এক্সাম্পল। দেখুন বন্ধুরা, মিস্টার আলী অ্যাজ ওয়েল অ্যাজ হিজ সানস, দুটো সাবজেক্ট দুপাশে যুক্ত হয়েছে, এগুলো কনজাংশন, হ্যাঁ কনজাংশন। দেখুন একটা মিস্টার আলী আর একটা হিজ সানস, তাহলে তো স্বাভাবিক সেন্সেই কাজ করছে যে প্লুরাল ভার্ব হবে, তাই না, প্লুরাল ভার্ব হবে, কিন্তু এখানে ইজ হবে বন্ধুরা, এখানে বি ভার্বটা ইজ বা অজ হবে। কেন হবে একটু পরে আসতেছি। দে অ্যালং উইথ দ্য বয়েজ, দেখুন অ্যালং উইথ দ্বারা দুপাশে দুটো সাবজেক্ট যুক্ত হয়েছে, কিন্তু এখানে কি বলবো যে দ্য বয়েজ, এবং আমি বয় করে দিলাম, দ্য বয়, অ্যালং উইথ দ্য বয়। তাহলে যদি দুটো হয় তাহলে তো আর হয়, আবার যদি বয় অনুযায়ী করি তাহলে তো ইজ হয়, দে অনুযায়ী করলে আর হয়, কিন্তু আর নিলাম আমি, বয় অনুযায়ী ইজ নিলাম না, দে অনুযায়ী আর নিলাম। কেন নিলাম? ওয়েট অ্যান্ড সি। এবার দেখুন বন্ধুরা, হি টুগেদার উইথ হিজ ফ্রেন্ডস, এই টুগেদার উইথ দিয়ে যুক্ত হয়েছে হিজ ফ্রেন্ডস এবং হি, কিন্তু এখানে হ্যাজ কাম রাইট ফর্ম ভার্ব করতে বলতেছে, সরি টু হ্যাভ কাম, তাহলে টু হ্যাভ ভার্বটা কারেক্ট করতে হবে, কারণ হ্যাভ ভার্বের পরে ভার্ব পাস্ট পার্টিসিপল থাকে। তাহলে এখানে হ্যাভ হবে নাকি হ্যাজ হবে? যদি হি অনুযায়ী আমরা রাইট করি তাহলে হ্যাজ হবে, আর যদি হিজ ফ্রেন্ডস অনুযায়ী করি তাহলে তো হ্যাভই থাকবে।
কিন্তু দুটো যদি আবার যোগ করি তাহলেও হ্যাভ হবে, কিন্তু কারেক্ট হবে আমি বলবো যে হ্যাজ কাম। কেন বন্ধুরা, কেন এরকম হচ্ছে? দুটো সাবজেক্ট যদি অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, টুগেদার উইথ, যেগুলো আমরা লিস্টে দেখলাম, এই শব্দগুলো, এই কনজাংশনগুলো দিয়ে যদি দুটো সাবজেক্ট যুক্ত হয়, মনে রাখতে হবে এই পরের সাবজেক্টগুলো অনুযায়ী ভার্ব নির্ণয় হয় না, প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব নির্ণয় হয়। নিয়মটি একটু লক্ষ্য করুন বন্ধুরা, নিয়মটি সিরিয়াসলি একটু আবার রেকর্ড শুনে নিন। With, together with, accompanied by, among, in addition to, no less than, along with, accompanied with, as well as, and not, including, except এই শব্দগুলো দ্বারা যদি দুটো সাবজেক্ট যুক্ত হয় তাহলে পূর্ববর্তী সাবজেক্ট অর্থাৎ প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব নির্ণয় হয়। অর্থাৎ প্রথম সাবজেক্টে যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হয়, আর প্রথম সাবজেক্টে যদি প্লুরাল শব্দ হয় তাহলে ভার্ব প্লুরাল হয়। তো এই চারটা নিয়ম আমরা যদি খেয়াল করি প্রায় কাছাকাছি, কিন্তু উল্টো পাল্টা হয়ে যায়। চলুন আমরা এবার 4 নম্বর নিয়মটা মনোযোগ সহকারে দেখে ফেলি। প্রিয় বন্ধুরা, 4th নম্বর স্লাইডটি আবারও এগেইন রিপিট দেখে নিন, স্ক্রিনশট দিয়ে নিন। এই যে এখানে অর, নর, আইদার, নর, নাইদার, নর, নট অনলি বাট অলসো, এই টাইপের কনজাংশনগুলো দ্বারা যদি দুটো সাবজেক্ট যুক্ত হয়, কি হয়? দুটো সাবজেক্ট যুক্ত হয়, তাহলে বন্ধুরা এখানে আবার হিসাবটা কেমন দেখুন, নাইদার রিমি নর সুমি। ঠিক আছে, এটা তো বোঝা যাচ্ছে সহজ, কিন্তু কোন সাবজেক্ট অনুযায়ী ভার্বটা হবে? এখানে এখানে ইজ হবে। দুটোকে যদি ধরি আমরা প্লুরাল মনে হতো, কিন্তু মনে রাখবেন পরবর্তী সাবজেক্ট অনুযায়ী এখানে রাইট ফর্ম ভার্ব হয়ে থাকে, সুমি অনুযায়ী ইজ হলো। এখানে আবার লক্ষ্য করুন, নট অনলি হি বাট অলসো ইউ, তাহলে এখানে হি অনুযায়ী হবে নাকি ইউ অনুযায়ী হবে বলুন? একটু আগেই তো বললাম, তাহলে হি অনুযায়ী হলে এখানে হতো ইজ, আর ইউ অনুযায়ী হলে হবে আর। তাহলে নিয়ম কি? নট অনলি বাট অলসো দ্বারা দুটো সাবজেক্ট যুক্ত হলে পরের সাবজেক্ট অনুযায়ী ভার্ব নির্ণয় হবে, তাহলে ইউ আর হবে বন্ধুরা, কেননা পরের সাবজেক্ট আর। বুঝতে পারছেন? কমেন্টে জানাবেন কিন্তু বন্ধুরা বুঝতে পারতেছেন কিনা। 3 নম্বর দেখুন, আইদার আই অর মাই ফ্রেন্ডস। তাহলে খেয়াল করুন, এখানে প্রথম সাবজেক্ট অনুযায়ী যদি আমরা হ্যাভ ভার্ব করি তাহলে কি হবে? আই হ্যাভ হয়, হ্যাভ হ্যাভে থাকবে। কিন্তু দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী করলে কী হবে? আপনার হ্যাভই থাকতেছে, তাই না? তো এখানে এক্সাম্পলটা একটু সহজ হয়ে গেল, আমি একটু ব্যতিক্রম করে দিই, হি দেই, আইদার হি অর মাই ফ্রেন্ডস। যদি হি অনুযায়ী হয় তাহলে হ্যাজ হয়, আর যদি মাই ফ্রেন্ডস অনুযায়ী হয় তাহলে হ্যাভ হয়। তাহলে বন্ধুরা দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী আমরা জানি কি হয়? ভার্ব নির্ণয় হবে। তাহলে এখানে কি হবে? হ্যাভ হবে। কেন? দেখুন, এটা হলো যে 3rd পারসন প্লুরাল নাম্বার, মাই ফ্রেন্ডস অনুযায়ী হলো হ্যাভ, ঠিক আছে? আর হি অনুযায়ী হলে কি হতো? হ্যাজ, কিন্তু এখানে হি অনুযায়ী হবে না। তাহলে এখানে নিয়ম কি? নিয়মগুলো একটু বন্ধুরা রেকর্ড আকারে শুনে ফেলি। 4 নম্বর নিয়মটি হলো এখানে বন্ধুরা শব্দগুলো খেয়াল করুন, অর, নর, আইদার অর, নাইদার নর, নট বাট, নট অনলি বাট অলসো, এই কনজাংশনগুলো দ্বারা দুটি সাবজেক্ট যুক্ত হলে পরবর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব নির্ণয় হয়। অর্থাৎ পরবর্তী সাবজেক্টটি সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, পরবর্তী সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল। এই হলো বন্ধুরা 4 নম্বর নিয়ম। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সম্পর্কে এই নিয়মগুলোর প্যাসেই আমরা কিন্তু গোলক ধাঁধায় পড়ে যাই। আশা করি ভিডিওটি ভালো লাগলে বারবার দেখবেন, কয়েকবার দেখবেন, নিয়মগুলো আপনার জন্য ইজিয়েস্ট হয়ে যাবে বন্ধুরা। এবং আপনার হাতের কাছে বিভিন্ন বইগুলো থেকে নিয়মগুলো পড়ে আরও বেশি প্র্যাকটিস করুন, নিজেকে শানিত করুন। আর বন্ধুরা ভিডিওটি যদি অবশ্যই শিক্ষণীয় মনে হয় আপনার কাছে, শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন এবং লাইক কমেন্ট করে বন্ধুরা আমাকে উৎসাহিত করবেন। আজকের ভিডিও বন্ধুরা এই পর্যন্তই, দেখা হবে আগামীতে আরও কোনো ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, লাভ ইউ, আল্লাহ হাফেজ।